প্রত্যেকে হেডিং করো লাইফ সায়েন্সের আজকে নতুন টপিক বৃদ্ধি, রূপান্তর ও বার্ধক্যপ্রাপ্তি, যাকে ইংলিশে বলতে পারি গ্রোথ, মেটামরফোসিস অ্যান্ড এজিং। দেখো, আগের বারের জিএনএমের যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এখান থেকে 3টে কোশ্চেন ছিল। একটু টাফ টপিক তুলনামূলক, একটু ভালো করে দেখে নাও। এখানে পয়েন্টগুলো বা যেগুলো লেখাবো, 2টো ক্লাস নেব মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট করতে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার হয়ে গেলে আবার হৃদযক্র সংবহনতন্ত্র আর এই চ্যাপ্টার মিলিয়ে আমি নেক্সট উইকে 2টো একসঙ্গে এক্সাম নেব। ঠিক আছে, চলো একটু আপডেট থেকেও, পড়া ফেলে রেখো না, তাহলে দেখবে একটা ঠিকঠাকভাবে এগোতে পারছো। আজকের এই টপিকের প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি বা গ্রোথ। কেউ বলতে পারবে গ্রোথ বা বৃদ্ধি কাকে বলে? নিজের ভাষায় বলো, কোনো বইয়ের ভাষা দরকার নেই। কি মনে হয় বৃদ্ধি বা গ্রোথ বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবে? সুজাতা, প্রিয়াঙ্কা, বৈশাখী, কেউ বলা যাবে যে গ্রোথ বলতে আমরা কি বুঝি? তাহলে ভালো করে একটা জিনিস শুনে নাও যে হ্যাঁ, সে গ্রোথ হয়, তো সেটাই তো বৃদ্ধি কথা বলছি, কিন্তু সেটা কি? সেটা কি? গ্রোথটা কার হয়? গ্রোথ বলতে তো কোনো কিছু একটা বেড়ে যাওয়া, সেটা কার বেড়ে যাওয়া? তাহলে ভালো করে একটা জিনিস শুনে রাখো, আমাদের জীবদেহ বলতে সেটা মানুষ হতে পারে, হ্যাঁ একদমই তাই, কোষের। তাহলে কোনো জীবদেহের কোষের বা অঙ্গের বা সমগ্র জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের যদি বৃদ্ধি ঘটে, তাহলেই তাকে কি বলতে পারি? আমাদের গ্রোথ বলা হয়। নোট ডাউন করো, কোনো কোষ হতে পারে বা অঙ্গ, কোনো কোষ বা অঙ্গ বা সমগ্র জীবদেহের আকার, পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, আকারটাকে আন্ডারলাইন করবে, আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী বৃদ্ধিকে বৃদ্ধি বা গ্রোথ বলে। ওকে, এবার জিনিস জানার দরকার, আমরা এই বৃদ্ধি তো পড়লাম যে কোনো কোষের বৃদ্ধি ঘটবে বা কোনো অঙ্গের বৃদ্ধি বা সমগ্র জীবদেহের বৃদ্ধি। এই যে বৃদ্ধি ঘটছে, এই বৃদ্ধি ঘটার প্রধান উপায় কি, বা বৃদ্ধি ঘটার প্রধান জন্য দায়ী কে? তাহলে নেক্সট পয়েন্ট করো, খুব গুরুত্বপূর্ণ 2টো পয়েন্ট কাজে লাগে। একটা হচ্ছে অঙ্গ সৃষ্টি। তাহলে অঙ্গ সৃষ্টি বলতে কি? মেনলি এইটা উদ্ভিদ দেহের ক্ষেত্রে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কোনো কিছুর মাধ্যমে, মানে কোনো কিছুর ক্ষেত্রে বা বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দশা হলো অঙ্গ সৃষ্টি, যার মাধ্যমে কি হয়? জীবদেহে নতুন অঙ্গের সৃষ্টি হয়। এটা মেনলি কার দেহে সম্পন্ন হয়? এটা মেনলি সম্পন্ন হয় উদ্ভিদ দেহে। হ্যাঁ কি না? তুমি একটা গাছের ডাল ভেঙে দাও, কদিন পর দেখতে হবে ওই গাছের ডাল থেকে নতুন, ওই অংশ থেকে নতুন পাতা বা নতুন ডালের বা নতুন শাখা প্রশাখার উদ্ভব হচ্ছে। সেটা প্রাণীদের হয়তো সম্ভব নয়, কিন্তু উদ্ভিদের সম্ভব। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে অঙ্গ সৃষ্টি হলো বৃদ্ধির অন্যতম একটি পর্যায় বিশেষ। ওকে, ভালো করে শোনো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই অঙ্গ সৃষ্টির ইংলিশ টার্ম কি? ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখা দরকার। দ্যাট ইজ মরফোজেনেসিস। একটু লিখে নাও, আমি যেগুলো ইংলিশ টার্ম তোমার জানার দরকার সেগুলো কিন্তু বলে নেবো। মরফোজেনেসিস। ওকে, তাহলে মরফোজেনেসিস অঙ্গ সৃষ্টি মানে বুঝতে পারলে যে বৃদ্ধির যে দশায় জীবদেহে নতুন অঙ্গের সৃষ্টি হয়, সাধারণত এইটি উদ্ভিদ দেহে সম্পন্ন হয়। ওকে, নেক্সট নোট ডাউন করবে পরিস্ফুটন। কেউ বলতে পারে পরিস্ফুটনের ইংলিশ কি? পরিস্ফুটনের ইংলিশ হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্ট নর্মালি উন্নতি বা উন্নয়নের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট কথাটা ইউজ করি, উন্নতি বা উন্নয়নের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কথাটা যায়। দ্যাট ইজ পরিস্ফুটনও বলতে পারি ডেভেলপমেন্ট। তাহলে পরিস্ফুটন কি? ভালো করে শুনবে। একটি জীবের যে জীবনচক্র, অর্থাৎ একদম যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি, বীজের অঙ্কুরোদ্গম, অঙ্গ সৃষ্টি, পরিণতি, গাছটি বড় হওয়া, ফল ফুল সৃষ্টি, এই যে পরপর স্টেপ, এটা একটা পরপরভাবে সম্পন্ন হচ্ছে। তাহলে শুধু মানুষের দেহেও সেরকম। মানুষের দেহে প্রথমে কি হয় আমাদের জানি আমরা, যে প্রথমে হচ্ছে নিষেকের পর ভ্রূণ সৃষ্টি হচ্ছে, সেই ভ্রূণের পর্যায়ে, তাহলে ভ্রূণ থেকে অপত্য উৎপন্ন হওয়ার পরে সেই শিশু আস্তে আস্তে বৃদ্ধি হয়, সেখান থেকে বিভিন্ন দশা অতিক্রান্ত হয়, বার্ধক্যপ্রাপ্তি। এগুলো প্রত্যেকটা কি বলা হয়? এই যে জীবদেহের একটা পর্যায়ক্রম, একেই বলা হয় পরিস্ফুটন। তাহলে পরিস্ফুটন কাকে বলে? লিখে নাও, কোনো জীবের
সমগ্র জীবনচক্রের সমগ্র জীবনচক্রের সমগ্র জীবনচক্রের বিশেষ পর্যায়ক্রম বিশেষ পর্যায়ক্রম এটি হলো কি পরিস্ফুটন। কেন পর্যায়ক্রম বলছি ভালো করে শোনো। পর্যায়ক্রম মানে, ভালো করে শুনবে, পর্যায়ক্রম মানে কিন্তু একদম প্রত্যেকটা স্টেপ। মানুষের ক্ষেত্রে আমি এক্সাম্পল বললাম, উদ্ভিদের ক্ষেত্রে এক্সাম্পল বললাম। পর্যায়ক্রমের প্রতিটি স্টেপে একটি করে পরিস্ফুটনের দশা কিন্তু লক্ষ্য করা যায়। হ্যাঁ কি না? আবার বলছি, একটা তুমি কোনো গাছের বীজকে নিয়ে বসালে মাটিতে, সেই বীজটা মাটি থেকে কিছু খনিজ লবণ ও জল সংগ্রহ করে কি করবে? অঙ্কুরোদ্গম ঘটবে। তাহলে অঙ্কুরোদ্গম ঘটে যে অঙ্কুরিত মুকুলটা বেরোচ্ছে, পরিস্ফুটনের প্রথম দশা। সেই অঙ্কুরিত মুকুলটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অঙ্গ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ শাখা পোশাখা বৃদ্ধি হচ্ছে। এই যে প্রত্যেকটা স্টেপ হচ্ছে পরিস্ফুটনের পর্যায়। এরপরে গাছটা বড় হলো, গাছে ফুল হলো, ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ হওয়ার পরে গাছটা আস্তে আস্তে বার্ধক্যপ্রাপ্ত হচ্ছে। এগুলো পরিস্ফুটনের প্রত্যেকটা স্টেপ। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের বৃদ্ধির দুটো ইম্পর্টেন্ট ব্যাপার, একটা অঙ্গ সৃষ্টি আর একটা পরিস্ফুটন হয়েছে। এবার যেটা জানার দরকার আমাদের ইম্পর্টেন্ট, যে এই যে আমরা বললাম বৃদ্ধি, এই বৃদ্ধির প্রকারভেদ, এই বৃদ্ধির প্রকারভেদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করবে যে বৃদ্ধির প্রকারভেদ। বৃদ্ধির প্রকারভেদ দেখো, আমি এটা বলে দিই যে সবে তোমাদের এই ক্লাস স্টার্ট করেছি, দেখবে মার্চ এপ্রিলের পরে দেখবে অনেকটা চাপ পড়বে, যখন ইংলিশ থেকে আরম্ভ করে ম্যাথ, রিজনিং, জিকে সব একসঙ্গে পড়া হয়ে যাবে। তো ওই জন্য বলছি যে চ্যাপ্টারগুলো হচ্ছে একটু পড়ে রেখো, তাহলে কিন্তু প্রেশারটা কম থাকবে। ওকে, চলো বৃদ্ধির প্রকারভেদ। তাহলে টাইপস অফ গ্রোথ বা বৃদ্ধির প্রকারভেদ যদি বলি, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ফার্স্ট এ দিয়ে লিখে রাখো যে প্রকৃতি অনুসারে আমরা কোথায় ভাগ করতে পারি। প্রকৃতি অনুসারে আমি আগের বারের তুলনায় এবারে একটু ডেপলি পড়াবো, কারণ আগের বারে কোশ্চেনের প্যাটার্নটা জানা যায়নি। এবারে কোশ্চেনের প্যাটার্নটা তো বোঝা গেছে যে কীরকম কোশ্চেন আসে। সেখানে কিন্তু এতটাও সহজ বা এতটাও লুজভাবে, ক্যাজুয়ালভাবে নেওয়া উচিত হবে না, একটু স্ট্রংলি সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ যথেষ্ট কঠিন কোশ্চেনই আসে। দেখো, প্রকৃতি অনুসারে ইংলিশে লিখে রাখো যে অন দ্য বেসিস অফ নেচার, অন দ্য বেসিস অফ নেচার, অন দ্য বেসিস অফ নেচার প্রকৃতির অনুসারে কটা ভাগ করতে পারি। ভালো করে শোনো, এখানে কিন্তু ভাগ করা যায় তিনটে। এ বি সি দিয়ে লিখছি। ফার্স্ট লিখে নাও অঙ্গজ বৃদ্ধি, অঙ্গজ বৃদ্ধি। 2 নম্বর নোট ডাউন করবে জননগত বৃদ্ধি, জননগত বৃদ্ধি। আর 3 নম্বর নোট ডাউন করবে ক্ষয় পূরণজাত বৃদ্ধি, ক্ষয় পূরণজাত বৃদ্ধি। ওকে, এই হলো কার কার ভাগ, এই হলো প্রকৃতি অনুসারে বৃদ্ধির শ্রেণীবিভাগ। এবার আমাকে এক্সপ্লেন করা প্রয়োজন, এই যে অঙ্গজ বৃদ্ধি বলতে আমরা কি বুঝি, জননগত বৃদ্ধি বলতে কি বুঝি, ক্ষয়পূরণজাত বৃদ্ধি বলতে কি বুঝি। দেখো, অঙ্গজ বৃদ্ধি কি, আমি আর লেখাচ্ছি না, তোমরা শুনে রাখতে পারো, বা যদি মনে করো সাইড লিখে নাও। অঙ্গজ বৃদ্ধি বলতে কি, দেখো সকল প্রকার জীবের জীবনচক্রের প্রথমের দিকে, অর্থাৎ যদি উদ্ভিদকে দেখি, উদ্ভিদ দিয়ে কী দেখবো, এই যে অঙ্কুরোদ্গম ঘটলো, এই যে অঙ্কুরোদ্গম ঘটলো, অঙ্কুরোদ্গম আস্তে আস্তে শাখা পোশাখার যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রত্যেক অঙ্গের যে বৃদ্ধি, যেটা কোনো জীবদেহকে একদম প্রথম স্তর থেকে বা প্রথম পর্যায় থেকে পরিণত করতে সাহায্য করবে, তাকে বলি আমরা অঙ্গজ বৃদ্ধি, অর্থাৎ অঙ্গের বৃদ্ধি। বোঝা গেছে? একটা শিশু জন্মগ্রহণ করলে তাদের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি দেখা যায়, আস্তে দেখতে পাচ্ছি সে লম্বা হচ্ছে, হ্যাঁ কি না, তার হচ্ছে হাত পায়ের দৈর্ঘ্য বাড়ছে, ওজন বাড়ছে, এগুলো প্রত্যেকটা কি অঙ্গজ বৃদ্ধি, হ্যাঁ কি না, বোঝা গেছে? এরপরে জননগত বৃদ্ধি বলতে কি বুঝি। দেখো, জননগত বৃদ্ধিটা অ্যাকচুয়ালি বলা উচিত কী বলতো, জননগত পরিস্ফুটন। কেন, আমাদের উদ্ভিদ দেহের ক্ষেত্রেও বা মানব দেহ বা প্রাণী দেহের ক্ষেত্রেও একটা বয়স পরে বা একটা সময় পরে তবেই উদ্ভিদ দেহে ফুল সৃষ্টি হয়। কোনো গাছ সদ্য জন্মগ্রহণ করে বেড়াতে ফুল সৃষ্টি হয় না। সেরকমই মানুষের দেহে বলো বা কোনো প্রাণীর দেহে বলো, একটা বয়সের পরে সেখান থেকে বিভিন্ন জনন কোষগুলি একটা পরিস্ফুটিত হতে শুরু করে, হ্যাঁ কি না। বিভিন্ন হরমোনাল এফেক্টের কারণে আমাদের বিভিন্ন জনন বা যৌন বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এগুলির যে বৃদ্ধি বা এদের যে বিকাশ, এগুলোকেই বলা হচ্ছে জননগত বৃদ্ধি, হ্যাঁ কি না। এবার যেটা গুরুত্বপূর্ণ, ক্ষয়পূরণ। দেখো, ক্ষয়পূরণটা এই অঙ্গজ আর জননগত তুলনায় কিছুটা আলাদা। ক্ষয়পূরণগত বৃদ্ধি বলতে কোনটা, দেখো কোনো কারণে
জীবদেহে যদি মানে কোনো ক্ষত সৃষ্টি হয় বা কোনো আঘাতজনিত কোনো কিছু সমস্যার সৃষ্টি হয়, উদ্ভিদ বা প্রাণী যাই হোক, সে চেষ্টা করবে কোষ বিভাজনের মাধ্যমে সেই ক্ষয়টাকে বা যে অংশটা ক্ষয় সৃষ্টি হয়েছে সেটাকে পূরণ করতে। এই ক্ষয় পূরণের জন্য যে প্রকার বৃদ্ধি প্রয়োজন তাকে কি বলতে পারি? ক্ষয় পূরণজনিত বৃদ্ধি। আশা করি ক্লিয়ার। এই হলো আমাদের বৃদ্ধির 3টে ভাগ উইথ রেসপেক্ট টু নেচার, প্রকৃতি অনুসারে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট যেটা আমার জানার দরকার, কোনো ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে করে নেবে। নেক্সট যেটা বি দিয়ে লিখে রাখো যে বৃদ্ধির সময়কালের ভিত্তিতে। নেক্সট আমরা ভাগ করব বৃদ্ধিকে সময়কালের ভিত্তিতে। বৃদ্ধির সময়কালের ভিত্তিতে আমি প্রত্যেককে একটা জিনিস বলছি শোনো, যারা সিরিয়াসলি এই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, 9-10-এর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বই যেন সঙ্গে থাকে, বুঝতে পারলে? 9-10-এর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বইটা খুব ইম্পর্টেন্ট। আমি জিকে নোট পাঠাবো, সবে কিছু হবে, কিন্তু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স 9-10-এর বই যে অথরেরই বই পড়ো, এটা কিন্তু সঙ্গে রেখো। তাহলে আমার নোট সেই চ্যাপ্টারটা ওই বই থেকে পড়া, এর থেকে ভালো কিন্তু প্রিপারেশন উপায় হতে পারে না। কারণ আমি তো জাস্ট পয়েন্টগুলোকে একত্রিত করে লেখাচ্ছি, এটা এনাফ। কিন্তু বই থাকলে কি হবে, একটা রিডিং মেরে তারপরে আমার নোট দেখলে তাহলে কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে সুবিধা হবে হচ্ছে। তাহলে এই গেল, এই প্রথমেরটা পড়লাম কি প্রকৃতির অনুসারে, এটা সময়কাল অনুযায়ী। নোট ডাউন করে না, অন দ্য বেসিস অফ ডিউরেশন অফ গ্রোথ, ডিউরেশন অফ গ্রোথ। ওকে, ডিউরেশন বলতে সময়কাল। কটা ভাগে ভাগ করতে পারি? একে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। লিখে নাও যে নিয়ত বৃদ্ধি, প্রত্যেকটা এক্সপ্লেন করবো, কোনো অসুবিধা নেই। আমার এক্সপ্লেনেশনটা পারলে তোমরা পয়েন্ট করে লিখে নিতে পারো। ফার্স্টে লিখে নাও যে নিয়ত বৃদ্ধি, আর তারপর হচ্ছে অনিয়ত বৃদ্ধি। অনিয়ত বৃদ্ধি। যদি তোমার এই পয়েন্টগুলো ইংলিশে কেউ লিখতে চাও আমাকে জানিয়ে দিও, আমি কিন্তু ইংলিশও বলে দেবো। চলো, নিয়ত বৃদ্ধি বলতে কি, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। যে বিশেষ বৃদ্ধি জীবদেহে নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে বন্ধ হয়ে যায় তাদের বলা হয় নিয়ত বৃদ্ধি, হ্যাঁ কি না? আর অনিয়ত বৃদ্ধি বলতে কোনটা? যে বৃদ্ধি কখনো শেষ হয় না, যতদিন জীবদেহটি বেঁচে থাকবে সেই বৃদ্ধি ততদিন চলতে থাকবে, তাদের বলা হয় নিয়ত বৃদ্ধি। ঠিক আছে, দেখো এই যে নিয়ত বৃদ্ধি, এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রাণী দেহে সম্পন্ন হয়, হ্যাঁ কি না? আর অনিয়ত বৃদ্ধি সম্পন্ন হয়, লিখে রাখো, বহু বর্ষজীবী উদ্ভিদ দেহে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে দেখো, আমরা প্রাণী দেহে জানি যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষের বৃদ্ধি পসিবল। একটা বয়সের পরে আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে 17 বছর, ছেলেদের ক্ষেত্রে 18-18.5 বছর। এরপরে কিন্তু হাইট কখনো মানে সামান্য পয়েন্টও বাড়ে না। এটা হচ্ছে বৃদ্ধি থেমে যাচ্ছে, হরমোনাল ইম্প্যাক্ট বা গ্রোথ হরমোনের প্রয়োগ কমে যাচ্ছে। একইভাবে আমাদের হাড়ের বৃদ্ধি থেকে আরম্ভ করে সব কিছুই কমে যায় একটা বয়স পর্যন্ত। তাহলে এই যে বৃদ্ধি কমে যাচ্ছে একটা টাইম পরে, যে বার্ধক্যের পর মৃত্যু, এই যে প্রাণীদেহের যে এই সুষম একটা স্থান, যে এইটা যে স্টপ হওয়ার টাইম, তাহলে এই বৃদ্ধিটাকে কি বলতে পারি? নিয়ত। কিন্তু উদ্ভিদ দেহে বহু বর্ষজীবী, প্রত্যেক মানে টাইম অনুযায়ী এটা কিন্তু কখনোই থামে না, এই বৃদ্ধিটা ক্রমশ চলতে থাকে, তাই কি বলতে পারি? অনিয়ত বৃদ্ধি। বোঝা গেছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কি প্রাণীদেহে নিয়ত বৃদ্ধি হয় তা কিন্তু নয়, এটা লিখে রাখো বর্ষজীবী উদ্ভিদের ক্ষেত্রেও হয়। বর্ষজীবী উদ্ভিদ, তোমরা যারা কলা গাছ সম্পর্কে জানো, কলা গাছ সম্পর্কে দেখেছো, কলা গাছ যদি হয়, একবার ফল দেওয়ার পরে অটোমেটিক্যালি ওই গাছের মৃত্যু ঘটে, হ্যাঁ কি না? তাহলে ওই কলা গাছ বর্ষজীবী গাছ, ওরও বৃদ্ধি কিন্তু কি নিয়ত বৃদ্ধি, অর্থাৎ এর একটা লিমিট পর্যন্ত চলতে থাকে। এদেরকে বর্ষজীবী উদ্ভিদ বলে। আর বহু বর্ষজীবী বলতে সেটা পুরোপুরি আনলিমিটেড বছর পর্যন্ত বাঁচতে পারে, যদি না তুমি তাকে কেটে ফেলো বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তার যদি ক্ষতি না হয়, তাহলে সেই গাছের বৃদ্ধি মানে তার আমৃত্যু চলতে থাকে হচ্ছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? মোটামুটি আমাদের বৃদ্ধির এই দুটো ভাগ কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। বলো, কোনো ডাউট থাকলে, কোনো সময় অসুবিধা থাকলে বলবে। লিখেছ প্রত্যেকে? তাহলে আজকে কি দেখলাম? প্রথমে দেখলাম হচ্ছে বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির পর্যায়, তারপরে বৃদ্ধির প্রকারভেদ হচ্ছে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট,
যে বৃদ্ধির দশা। নেক্সট পয়েন্ট হেডিং করো যে বৃদ্ধির দশা। নেক্সট হেডিং করবে বৃদ্ধির দশা। দশার ইংলিশ কি কে বলবে? কেউ বলতে পারবে দশার ইংলিশ কি? বল। ফেজ। নোট ডাউন করো, ফেজেস অফ গ্রোথ। ফেজেস অফ গ্রোথ। এই যে বৃদ্ধির দশা, এটা কটা ভাবে সম্পন্ন হয়? দশা কটা? এটা অ্যাকচুয়ালি তিনটি দশা। তিনটি দশা গুরুত্বপূর্ণ, 1 2 3 করে লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ তিনটি দশা। ফার্স্ট দশার নাম কি? সেটা হচ্ছে কোষ বিভাজন দশা। কোষ বিভাজন দশা। ওকে। সেকেন্ড 2 নম্বর দশা নোট ডাউন করবে দীর্ঘীকরণ দশা। দীর্ঘীকরণ দশা। দেখো আমি খাতায় নোট ডাউন করছি, আমার সঙ্গে সঙ্গে লেখো, টাইম বাঁচবে, পড়া হবে। ওকে। অনেকেই নোট ডাউন করো না, এটা ভাবে যে পরে করে নেবে, পরে কিন্তু সময়ের বেকার নষ্টই হয়। হচ্ছে ফার্স্ট লেখো কোষ বিভাজন দশা, দীর্ঘীকরণ দশা, আর লাস্ট লিখে রাখো বিভেদ দশা। ওকে। এই 3 প্রকার দশা নিয়ে বৃদ্ধি সম্পন্ন হয়। ফার্স্টে যেটা জানার দরকার, এই প্রত্যেককে এক্সপ্লেন করবো, তোমরা লিখে নেবে। কোষ বিভাজন দশা কাকে বলে? দেখো এই দশা হচ্ছে এটা কখন? দেখো এই যে বৃদ্ধি দশা বলছি না, এই দশা 3টি। এটা কার দেহের রেসপেক্টে বলছি? এটাকে সম্পূর্ণভাবে উদ্ভিদ দেহের রেসপেক্টে বলছি। কারণ প্রাণী দেহে এইরকমভাবে দশার কিন্তু পর্যায়ে আমরা করতে পারি না। কারণ আমাদের যে বৃদ্ধি বা রূপান্তরের ব্যাপারটা সম্পূর্ণ হরমোনাল। হ্যাঁ কি না? উদ্ভিদ দেহের ক্ষেত্রেও হরমোনের ইম্প্যাক্ট আছে, কিন্তু ব্যাপারটা অতটা ডিফারেন্ট টাইপ হরমোনের ব্যাপার নেই। মোটামুটি 3 প্রকার জানি আমরা হরমোন: অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন। এর উপর ভিত্তি করে সমস্ত উদ্ভিদের ব্যাপার স্যাপার এগোবে। কিন্তু প্রাণীদের হরমোন যদি বলি বা মানুষের হরমোন যদি বলি, প্রায় 35খানা হরমোন। হ্যাঁ কি না? এই দুটো হচ্ছে উদ্ভিদ দেহের সঙ্গে প্রাণী দেহের কিন্তু পার্থক্য হচ্ছে। তো আমাদের এই যে বৃদ্ধি দশাগুলো যেটা বললাম, এটা কিন্তু উদ্ভিদের রেসপেক্টে বলছি। তাহলে এই যে কোষবিভাজন দশা কোনটা? একদম উদ্ভিদের প্রথম যে অবস্থা, যেখানে উদ্ভিদ দেহের বৃদ্ধিটা প্রয়োজন, তখন উদ্ভিদ দেহের বর্ধনশীল অংশের কোষগুলি মাইটোসিস বিভাজন দশার মাধ্যমে যদি বিভাজিত হয়, তাহলে তাই কি বলা হয়? কোষ বিভাজন দশা। জাস্ট লিখে রাখো, মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। সব কোষ বিভাজনের ব্যাপারগুলো আমি পরে আসবো, লিখে নাও। মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয় হচ্ছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, দীর্ঘীকরণ দশা। দীর্ঘীকরণ দশা কি? এই দশায় কোষগুলি আয়তনে বাড়ে। লিখে নাও, বিভাজিত হলো প্রথম দশায়, এখানে কি হয়? কোষগুলি আয়তনে বাড়ে। হ্যাঁ কি না? আয়তনে বাড়লে কি হবে? কোষগুলো আয়তনে বাড়লে তবে তো কলাগুলি আয়তনে বাড়বে। কলা আয়তনে বাড়লে কি হবে? কলাগুলি আয়তনে বাড়লে তবে উদ্ভিদ অঙ্গগুলি আয়তনে বাড়বে। অঙ্গ আয়তনে বৃদ্ধি পাওয়া মানে কি? ওভারঅল উদ্ভিদের আয়তনে বাড়া। তাহলে আমরা জানি যে কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, তন্ত্রের মাধ্যমে বডি। তাহলে কোষের আয়তন বৃদ্ধি মানে ওভারঅল উদ্ভিদ দেহের আয়তন বৃদ্ধি। হ্যাঁ কি না? এরপর চলে এসো বিভেদ দশা। বিভেদ দশাটাকে বলা হয় কলাতন্ত্র গঠন। লিখে নাও, কলাতন্ত্র গঠন। তাহলে কলাতন্ত্র গঠন বলতে কি? যখন কোষগুলি আয়তনে বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ কোষের বৃদ্ধি সম্পূর্ণ হলে বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত শুরু করে এবং বিভিন্ন প্রকারের কলাতন্ত্র গঠিত হয়। তাহলে তন্ত্র গঠন হচ্ছে কখন? যখন কোষগুলির বৃদ্ধি সম্পন্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। বোঝা গেছে? এই হলো ডিফারেন্ট 3টে টাইপসের বা 3টে ফেজ উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে। বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? নেক্সট একটা পয়েন্ট করা যায়, প্রত্যেকে লেখা হয়েছে, পেজ উল্টাতে পারি? রেসপন্স করে প্রত্যেকে লেখা কমপ্লিট? যেগুলো এক্সট্রা পয়েন্ট বললাম আশা করি লিখে নিয়েছো। চলো নেক্সট যেটা নোট ডাউন করো, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বর্ষ বলয়। বর্ষ বলয় কাকে বলি আমরা জানি, বলতে পারে বর্ষ বলয় কি? কে বলতে পারে বর্ষ বলয় বলতে কি বুঝি? দেখি কে বলে, বলা উচিত কারোর একজন। বর্ষ বলয় যাকে ইংলিশে কি বলা হয়? গ্রোথ রিং। এই বর্ষ বলয়ের অ্যাকচুয়ালি নাম কি হয় জানো? একে বলা হয় বৃদ্ধি বলয়। বৃদ্ধি বলয় যাকে ইংলিশে বলা হয় গ্রোথ রিং। তাহলে এই বৃদ্ধি বলয় কি? ভালো করে শুনে রাখো। কিছু কিছু বিশেষ উদ্ভিদ দেহ, সব উদ্ভিদ দেহ নয়, বিশেষ উদ্ভিদের মধ্যে কোনগুলো আছে? বিশেষ উদ্ভিদ দেহের মধ্যে গুরুত্বপূর্ণ হলো তোমার বহুবর্ষজীবী, দ্বিবীজপত্রী
এই সমস্ত উদ্ভিদ দেহের প্রত্যেক বছর কি হয়, একটি জাইলেম কলার সুস্পষ্ট বৃদ্ধির স্তর লক্ষ্য করা যায়। যদি আমরা গাছকে এরকমভাবে প্রস্থচ্ছেদে কেটে ফেলি, তাহলে এই গোল 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 বলয়াকারগুলি লক্ষ্য করা যায়, যাকে বলা হয় বৃদ্ধি বলয়। ওকে, আর প্রত্যেক বছর একটি করে এরকম বলয় গঠিত হয় বলে একে বলা হয় বর্ষ বলয়। ওকে, যেটাই বৃদ্ধি বলয় সেটাই বর্ষ বলয়, তবে নামটা আলাদা। বৃদ্ধি বলয় মানে গ্রোথ রিং, আর বর্ষ বলয় বলতে অ্যানুয়াল রিং। ওকে, কার ক্ষেত্রে হয় লিখে নাও, যে বহুবর্ষজীবী উদ্ভিদ, বহুবর্ষজীবী উদ্ভিদ, নোট ডাউন করো, বহুবর্ষজীবী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, প্রধানত এদের দেহেই কিন্তু দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদ। ওকে, ভালো করে শুনে নাও, খুব গুরুত্বপূর্ণ। এই যে বহুবর্ষজীবী বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে এই বর্ষ বলয় গঠিত হচ্ছে, এর জন্য দায়ীকে, এর জন্য দায়ী লিখে রাখো যে গৌণ জাইলেম কলার একটা সুস্পষ্ট বৃদ্ধি স্তর, এটা হচ্ছে দায়ী। লিখে নাও, গৌণ জাইলেম কলার, গৌণ জাইলেম কলার সুস্পষ্ট বৃদ্ধি স্তর, সুস্পষ্ট বৃদ্ধি স্তর, এই স্তরগুলোই কিন্তু এই বর্ষ বলয় হিসাবে পরিলক্ষিত হয়। হচ্ছে, এটা কিন্তু কোশ্চেনে আসে। এবার তোমাদের জাইলেম কি ফ্লোয়েম কি এই ব্যাপারগুলো আমি পরে ডিটেলস আলোচনা করব। হচ্ছে, এই গেল বৃদ্ধি বলয় বা বর্ষ বলয়। এরপর আমার যেটা জানা উচিত বা যেটা জানার দরকার সেটা হচ্ছে লেখচিত্র। নোট ডাউন করবে বৃদ্ধির লেখচিত্র। নেক্সট নোট ডাউন করবে বৃদ্ধির লেখচিত্র। যদি কারো নেটওয়ার্ক সমস্যার জন্য দেখতে অসুবিধা হয়, তাদের জন্য আমি রেকর্ডিং একটু পরে দিয়ে দেবো, দেখে নিও। বৃদ্ধির লেখচিত্র দেখো, পরের সপ্তাহ বলতে পরের মঙ্গল বুধবারে দিয়ে কিন্তু আবার পরীক্ষা নেব, পড়তে থাকবে, তখন কিন্তু 3টে চ্যাপ্টার একসঙ্গে, মানে প্রত্যেক সপ্তাহে যদি একটা করে পরীক্ষা নেওয়া যায় সেটা আমি দেখবো। আর 3টে চ্যাপ্টার মানে কি আছে, তার সঙ্গে আমার ইচ্ছা আছে টেন্সটা প্র্যাকটিস করে দিতে পারলে টেন্সটাও অ্যাড করব। ঠিক আছে, ইংলিশের টেন্স, তার আগে একটা প্র্যাকটিস সেটের ক্লাস নিতে হবে। আশা করি টেন্সের 2টো ক্লাস তোমরা করেছো প্রত্যেকেই। দেখো, বৃদ্ধির লেখচিত্র বা গ্রোথ কার্ভ বলতে আমরা কি বুঝি। আগে লেখচিত্রটা অঙ্কন করব, তারপরে প্রত্যেকটাকে ভাগ করব, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো, লেখচিত্রটা ঠিক এরকম হয়। লেখচিত্রের প্রকৃতির আমাদের জানার দরকার। আমরা জানি লেখচিত্র মোটামুটি ক্লাস 10-এ করেছি কম বেশি প্রত্যেকেই। এটাকে আমরা বৃদ্ধি বলবো, এই এক্স অক্ষটাকে বৃদ্ধি, আর ওয়াই অক্ষটাকে বৃদ্ধি, আর এক্স অক্ষটাকে যদি আমি সময় মনে করি, তাহলে জিনিসটা দেখতে কেমন হয়, এস আকৃবিষ্ট হয়। অনেকেই জানো, অনেকেরই জানো না, এস আকৃবিষ্ট হয়। যাদের 11-12-এ ইভিএস ছিল তার মধ্যেও কিন্তু এটা বিশেষ উল্লেখযোগ্য। হচ্ছে, মোটামুটি কটা ভাগে ভাগ করা হয় বা কী ব্যাপার আমি ডিটেলসে আসছি। দেখো, এই যে গোটা স্টেপ, গোটা যে লেখচিত্রটাকে, এটাকে 4টে ভাগে ভাগ করা হয়। কি কি 4টে ভাগ? দেখো, একটা ভাগ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আর লাস্ট। এই 4টে পার্ট কি কি? প্রথম পার্ট, আমি প্রত্যেকের ডিটেলসে আসবো। ফার্স্ট পার্টটাকে বলা হয় বিলম্বকাল। ফার্স্ট নোট ডাউন করো, বিলম্বকাল। বিলম্বকাল, বিলম্বকাল কেন বলছি? দেখো, সেখানে দেখো সময় যাচ্ছে কিন্তু বৃদ্ধিটা সেইভাবে হয়নি, ধীরে 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 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর অবস্থা, যেটাকে আমরা বলতে পারি কি, বিলম্বকাল। তাহলে এই দশায় কি হয়, বৃদ্ধির হার কম হয়, বৃদ্ধির হার কম হয়। এটাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ল্যাগ ফেজ, ল্যাগ ফেজ। ওকে, এটাকে বলি কি আমরা, 1 নম্বর দিয়ে এখানে বললাম। 1 নম্বর বলতে কি, এই অংশটা আমি একটু ডট ডট করে দেখিয়ে দিই, এই অংশটা। আর এই ডট ডট করে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো, প্রত্যেকটা এরকম আমি গ্রাফকে আলাদা করলাম, 4টে ভাগে ভাগ করলাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আর লাস্টের হচ্ছে 4 নম্বর। ওকে, দেখো 1 নম্বর হচ্ছে যেখানে বৃদ্ধির হার কম, দেখো ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটাকে বলি আমরা কি, বিলম্বকাল। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে দ্রুত বৃদ্ধিকাল, দ্রুত বৃদ্ধিকাল। ওকে, যাকে ইংলিশে কি বলতে পারি আমরা? যাকে ইংলিশে বলতে পারি ফার্স্ট ফেজ। দেখো, এখানে ছিল হঠাৎ করে এতটা সুন্দর করে তাড়াতাড়ি বেড়ে গেল, একটা কম সময়ের মধ্যে হঠাৎ যে বৃদ্ধি, এটা কি বলতে পারি, দ্রুত বৃদ্ধিকাল বলতে পারি, হ্যাঁ কি না? এর পরেরটা তাহলে এখানে লিখে রাখো যে বৃদ্ধির হার সর্বাধিক, বৃদ্ধির হার সর্বাধিক।
সর্বাধিক হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড। থার্ডটা কি? থার্ডটা লিখে রাখো সীমিতকাল, সীমিতকাল না, সরি, সীমিত বৃদ্ধিকাল, যাকে ইংলিশে বলতে পারি লিমিটেড গ্রোথ ফেজ, লিমিটেড গ্রোথ ফেজ। ওকে, এখানে কি হয়? এখানে দেখো বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু বৃদ্ধির আস্তে আস্তে দেখে উল্লেখযোগ্য হারে মনে হচ্ছে প্রচুর পরিমাণে বাড়ছে, কিন্তু এই স্টেপটায় সময়ের সঙ্গে সঙ্গে যতটা বাড়া দরকার ততটা বাড়ে না। তাহলে এখানে বলতে পারি যে বৃদ্ধির হার সীমিত হয়, বৃদ্ধির হার সীমিত হয়। ওকে, কোনো অসুবিধা নেই। এবার 4 নম্বর বলতে কোনটা? একদম লাস্টে, যাকে বলতে পারি স্থির দশা বা স্থির কাল, স্থির কাল, যাকে ইংলিশে কি বলতে পারি? যে স্টেশনারি ফেজ। একটু ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। স্টেশনারি ফেজ। তাহলে এই দশায় কি হয়? এই দশায় বৃদ্ধির হার একদম মানে ক্রমশ কমতে থাকে, একটা সময় পরে কি হয়ে যায়? স্থির হয়ে যায়। হচ্ছে, লিখে রাখো যে বৃদ্ধির হার কমে যায়, বৃদ্ধির হার কমে যায়। ওকে, অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি এই যে গ্রাফের কথা বললাম, যদি কোশ্চেন আসে গ্রাফ দেখতে কেমন হয়, কি বলবে? একটা পয়েন্ট তোমরা প্রত্যেকে লিখে নাও যে বৃদ্ধির গ্রাফ দেখতে হয় ইংলিশ এস এর মতো। ঠিক আছে, যাই কি বলা হয়? যাকে বলা হয় এস কার্ভ বা সিগময়েড কার্ভ। লিখে রাখো এই প্রকার গ্রাফকে বলা হয় এস কার্ভ, এস কার্ভ, সরি, CURV or সিগময়েড কার্ভ, এস কার্ভ বা সিগময়েড কার্ভ। মনে থাকবে, এই এস কার্ভ বা সিগময়েড কার্ভ দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ওকে, এস অন্য। তাহলে এই প্রকার গ্রাফ এস আকৃতি বিশিষ্ট হয়, এই 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 প্রকার গ্রাফকে বলা হয় এস কার্ভ বা সিগময়েড কার্ভ। হচ্ছে, এবার চলো তাহলে, আশা করি আসলে কোনো অসুবিধা নেই। কোনো প্রশ্ন তাহলে করতে পারো, কিন্তু কোনো ডাউট ফেলে রেখো না। প্রত্যেক দিনে পড়া প্রতিদিন করে নিও, আর কোনো বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, চলো নেক্সট যেটা জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যে বৃদ্ধি ঘটছে, আমাদের ইন দ্যাট সেন্স উদ্ভিদ দেহে যে বৃদ্ধি ঘটছে, এই বৃদ্ধি কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? লিখে রাখো পরিমাপক যন্ত্র, যে বৃদ্ধি পরিমাপক যন্ত্র, বৃদ্ধি পরিমাপক যন্ত্র। কেউ বলতে পারবে? একটা যন্ত্রের নাম অন্তত শুনি কারোর মুখ থেকে, যে উদ্ভিদ দেহের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? 4টে যন্ত্র আছে, তার মধ্যে অন্তত একটার নাম শুনি, কারোর বলা যাবে? বলতে পারবে কেউ? ইম্পর্টেন্ট কিন্তু, কেউ একজন বলো, নোট ডাউন করে নাও। 1 নম্বর আর্ক ইন্ডিকেটর, আর্ক ইন্ডিকেটর। ওকে, 2 নম্বর লিখে দাও অক্সানোমিটার। 4টে নাম বলবো, খুব গুরুত্বপূর্ণ। অক্সানোমিটার। 3 নম্বর নোট ডাউন করবে যে হরাইজন্টাল মাইক্রোস্কোপ, হরাইজন্টাল মাইক্রোস্কোপ। হরাইজন্টাল মাইক্রোস্কোপ। 4 নম্বর নোট ডাউন করবে স্পেস মার্কার। হয়েছে, মনে থাকবে? তাহলে এই 4 প্রকার, এই 4 প্রকার কিন্তু বৃদ্ধি পরিমাপক যন্ত্র কিন্তু বর্তমান যে বৃদ্ধি পরিমাপক যন্ত্রগুলো উদ্ভিদ দেহের বৃদ্ধির পরিমাপ ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। হচ্ছে, তাহলে এইগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তাহলে 4টে কী কী নাম? আর্ক ইন্ডিকেটর, অক্সানোমিটার, হরাইজন্টাল মাইক্রোস্কোপ, স্পেস মার্কার। অসুবিধা নেই। চলো নেক্সট টপিক, খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের ক্ষেত্রে বা বলতে পারি উদ্ভিদ দেহের ক্ষেত্রে যে বৃদ্ধি ঘটছে, এই বৃদ্ধির জন্য কোন কোন ফ্যাক্টর কাজ করে। ওকে, চলো নেক্সট গুরুত্বপূর্ণ লিখে নাও, বৃদ্ধির প্রভাবক। নেক্সট হেডিং করবে বৃদ্ধির প্রভাবক। নেক্সট নোট ডাউন করো, বৃদ্ধির প্রভাবক। প্রভাবক বলতে যে সমস্ত ফ্যাক্টরগুলো বৃদ্ধি হতে সাহায্য করে বা বৃদ্ধি আটকাতে সাহায্য করে। লিখে দাও ফ্যাক্টরস অফ গ্রোথ, ফ্যাক্টরস অফ গ্রোথ। তাহলে এই ফ্যাক্টরস অফ গ্রোথ, এটা দুভাবে আমি লেখাবো। চলো মাঝে একটু তুমি প্রভাবক বলে হেডিং করো, প্রভাবক। এই প্রভাবক বলে হেডিং করে একে দুটো ভাগে ভাগ করো।
কি একটা লিখে নাও যে বাহ্যিক প্রভাবক, বাহ্যিক প্রভাবক, আর একটা লিখে নাও যে আভ্যন্তরীণ প্রভাবক। আভ্যন্তরীণ প্রভাবক, ওকে, একটি বাহ্যিক প্রভাবক, একটি আভ্যন্তরীণ প্রভাবক। কাকে বলে বাহ্যিক প্রভাবক? ভালো করে শুনে নাও, যে সমস্ত ফ্যাক্টরগুলো জীবদেহের মধ্যে অবস্থিত নয়, বাইরে পরিবেশের উপর বিভিন্ন ফ্যাক্টর যদি কাজ করে, তাহলে বলতে পারি সেগুলো বাহ্যিক প্রভাবক। আর আভ্যন্তরীণ প্রভাবক কোনগুলো? যে সমস্ত ফ্যাক্টর কোনো জীবদেহের ভিতর থেকে আসে, অর্থাৎ বিভিন্ন ভিতরের কোনো ব্যাপার স্যাপার। উদাহরণ দিলে বুঝতে পারবে। তাহলে বাহ্যিক প্রভাবের 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে আলোক বা লাইট, ওকে। 2 নম্বর কি? উষ্ণতা, প্রত্যেকটা যেন মনে থাকে, উষ্ণতা। 3 নম্বর কি? 3 নম্বর লিখে রাখো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড একই সঙ্গে হয়েছে। আর 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ক্ষত, বা যেটাকে আমরা বলতে পারি উন্ড। আমরা বলি না উন্ডেড, সেই উন্ডেড থেকে উন্ড থেকে উন্ডেড। তাহলে আলোক, উষ্ণতা, কার্বন ডাইঅক্সাইড এগুলো কিসের ওপর ডিপেন্ড করছে? ভালো করে শুনে রাখো, জীবদেহের বৃদ্ধিতে আলো প্রয়োজন। কারণ আলোতে কোন ভিটামিন সংশ্লেষ ভালো হয়? আলোতে ভিটামিন ডি সংশ্লেষ ভালো হয়, হ্যাঁ কি না? এই ভিটামিন ডি কি করে? ভিটামিন ডি প্রাণীদেহে হাড়ের গঠনে বা হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে, হ্যাঁ কি না? আবার উদ্ভিদদের ক্ষেত্রে বলতে পারি এই আলোকে উপস্থিতিতেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? খাদ্য প্রস্তুত হয়, এবং খাদ্য প্রস্তুতের মাধ্যমে কি হয়? দেহের পুষ্টি সম্পন্ন হয়, ওকে। এছাড়া কি হয়? উষ্ণতা। উষ্ণতা কি হয়? অ্যাকচুয়ালি উষ্ণতা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অ্যাপ্রোপ্রিয়েট? 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস কিন্তু জীবদেহের বৃদ্ধির জন্য উপযুক্ত, হ্যাঁ কি না? বোঝা গেছে। এবার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তোমরা জানোই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড একটি হচ্ছে শ্বসনের জন্য উপযুক্ত, আর একটা কি সালোক সংশ্লেষের জন্য উপযুক্ত বা দরকারি। অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া চলতে পারে না, আর কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষ হবে না। এবার চলো ক্ষত। ক্ষত কথাটা কি? তোমরা উদ্ভিদদের ক্ষেত্রে একটা ব্যাপার শুনবে যে, আমার এই কথাটা খুব চলে কথাটা, যে মাঝে মাঝে উদ্ভিদ দেহে বিভিন্ন অংশ কাটাকাটি করলে তবে সেই গাছটা ভালো বৃদ্ধি পায়। যারা গার্ডেনিং করে বা যাদের বাগানের শখ হয় তারা ব্যাপারটা জানে যে গাছের একটু কাটাকাটি করলে তবে গাছ ভালো বৃদ্ধি পায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা কোনো যদি গাছের দেহে ক্ষত সৃষ্টি করি, সেই ক্ষত পূরণের জন্য যে কোষ বিভাজন সম্পন্ন হবে, সেই কোষ বিভাজনের জন্য বৃদ্ধিটা ভালোভাবে সম্পন্ন হয়। তাহলে এই ক্ষতও কিন্তু একটি বিশেষ বাহ্যিক প্রভাবক। হয়েছে? নোট ডাউন করেছো? চলো এবার আভ্যন্তরীণ প্রভাবক, অর্থাৎ আমাদের শরীরের ভিতরের কি কি ফ্যাক্টরগুলো কাজ করে। যেমন 1 নম্বর পুষ্টি। পুষ্টি, এই পুষ্টি বলতে আমরা কি বুঝি? ভালো করে শুনুন, আমরা পুষ্টির জন্য বহু কিছু রেসপন্সিবল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, জল, ভিটামিন। তাহলে এই সমস্ত পুষ্টির কারণে তবেই হচ্ছে উদ্ভিদদের বা জীবদের বৃদ্ধি সম্ভব হয়, নাহলে কিন্তু পুষ্টির অভাবে বৃদ্ধি আটকে যায়। তাই অপুষ্টিজনিত বিভিন্ন রোগ সৃষ্টি হয়, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে হরমোন। দেখো হরমোন তো ভূমিকা পালন করবেই। এই হরমোনের প্রভাবের জন্যই তো আমাদের প্রত্যেক মানুষের হাইট ডিফারেন্ট হয়, হ্যাঁ কি না? গ্রোথ হরমোন কিছুটা মানে কি 100% রেসপন্সিবল গ্রোথ হরমোন, এটা কাউকে আমরা ব্লেম করতে পারি না বা কোনো কিছু হয় না। এটা কোনো কিছু মানে ভাবেই কৃত্রিমভাবে কৃত্রিমভাবে জীবদেহের ক্ষেত্রে বৃদ্ধি সম্পন্ন হয় না, হ্যাঁ কি না? তাহলে এগুলো হচ্ছে হরমোন। হরমোনটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করবে যে বংশগতি। বংশগতি, এই বংশগতি কি? দেখো অনেকাংশে বংশগতি বৈশিষ্ট্য জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, হ্যাঁ কি না? তাহলে দেখা যায় যে আমাদের আগের জেনারেশান, যেটা আমরা বাবা মা বলতে পারি, বা কোনো গাছের ক্ষেত্রে বলতে পারি, কোনো একটা গাছে যদি আম যেরকম সাইজে হয়, সেই বীজ থেকে আম সেই সাইজেই হবে, খুব বেশি পরিবর্তন হয় না। মানুষের ক্ষেত্রেও তেমন, বা কোনো প্রাণীদের ক্ষেত্রেও তেমন, যে আগের জেনারেশনের সঙ্গে সেই জেনারেশনের একটা বৃদ্ধির বা একটা রূপের বলো বা কোনো কিছু লুকসের বলো, একটা মিল থেকেই যায়। এটা কি বলি? বংশগত বলতে পারি। আর লাস্ট যেটা নট দ্য লিস্ট, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জল। এই জল তো আমরা ফ্যাক্টর করবে, আমরা জানি যে জল হচ্ছে প্রোটোপ্লাজম বা কোষের সজীবতা বজায় রাখে। এই জল রসস্ফীতি বা কোষস্ফীতি ঘটাতে সাহায্য করে। অর্থাৎ জল এমন একটা মাধ্যম বা এমন একটা জিনিস যা
বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট এসেন্সিয়াল। তাহলে এই যে পয়েন্টগুলো লেখালাম বৃদ্ধির প্রভাবক, এগুলো আমাদের মনে রাখা দরকার। বাহ্যিক এটা, আভ্যন্তরীণ এটা। কোনো অসুবিধা হলে বলবে আমাকে, হ্যাঁ কি না। আমাদের কিন্তু এইভাবে প্রত্যেকটা স্টেপ মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো আজকে আমরা কি কি পড়ালাম। আজকে কিন্তু প্রথমে পড়ালাম বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির পর্যায়, বৃদ্ধির শ্রেণীবিভাগ, বৃদ্ধির শ্রেণীবিভাগের পর ডিফারেন্ট টাইপ অফ তোমার বৃদ্ধির শ্রেণীবিভাগের পর বর্ষ বলয়, বৃদ্ধি লেখচিত্র, লেখচিত্রের পরে হচ্ছে বিভিন্ন কোন যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি, তারপরে দেখলাম হচ্ছে প্রভাবক। ওকে, তাহলে এই টপিক অর্থাৎ বৃদ্ধির টপিকটা আমি এখানেই শেষ করছি। পরের দিন প্রত্যেকে হেডিং করে রাখো, আগামী পরশু দিন আমরা পড়াবো রূপান্তর। নেক্সট তোমরা হেডিং করেই রাখো খাতার লাস্টে, আমি জাস্ট আরম্ভ করব রূপান্তর বা মেটামরফোসিস। ওকে, রূপান্তর কিন্তু তুলনামূলক বৃদ্ধির থেকে একটু টাফ। তোমরা প্রত্যেকে হেডিং করে রাখো রূপান্তর বা মেটামরফোসিস। এই রূপান্তরের প্রকারভেদ, রূপান্তর কী কীভাবে হয়, তারপরে বার্ধক্য প্রাপ্তি, বার্ধক্য প্রাপ্তির জন্য কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে, বা কী কী উদ্ভিদের বার্ধক্য প্রাপ্তি কীভাবে হয়, প্রাণীদের বার্ধক্যতে কীরকম হয়, বা কী কী ফ্যাক্টর, এগুলো কিন্তু আমরা পরবর্তী দিন আলোচনা করব। হচ্ছে, চলো আজকে তাহলে এতটাই। পরশু দিন ক্লাসে ঠিক এর পরেরটাও এখান থেকে আমি স্টার্ট করছি। ঠিক আছে, চলো।